ইরানে হামলা নয়, যুক্তরাষ্ট্রের নজর এখন আলোচনার টেবিলে। খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকিতে ভয় পেলেন কি ট্রাম্প? শেষমেশ শাস্তির শুল্ক কমিয়ে ভারতের সাথে বাণিজ্য চুক্তিতে ট্রাম্পের সবুজ সংকেত। কোন শর্তের শিকলে বাধা পড়লেন মোদি? ছিলেন সাধারণ স্কুল শিক্ষক, হয়ে গেলেন যৌন অপরাধ জগতের ভয়ঙ্কর দানব। কে এই অ্যাপস্টেইন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সম্ভাব্য যুদ্ধের রাস্তা থেকে সরে আলোচনার টেবিলে সংকট সমাধানের ইতিবাচক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র আর ইরান। কোনো অঘটন না ঘটলে আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হবে যুদ্ধের বিধ্বংসী মহাসড়ক থেকে মোড় ঘোরানো কূটনৈতিক সমাধানের প্রক্রিয়া। নিয়মিত উস্কানি আর হামলার হুমকি দেয়া ওয়াশিংটনের আচমকা এই পরিবর্তনের রহস্য কি? খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকিতেই কি উল্টো পথে হাঁটতে শুরু করলেন ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি আর সামরিক মহড়ার জেরে বড় সংঘাতের আশঙ্কায় ছিল মধ্যপ্রাচ্য। তবে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। গত জানুয়ারিতে ইরানে সহিংস বিক্ষোভ ও কঠোর দমনপীড়নের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে পৌঁছায়। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে এক পর্যায়ে হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জড়ো করেন। তবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে। এমন অবস্থায় সংঘাত এড়াতে মধ্যস্থতার উপায় খুঁজছিল তুরস্ক। এরই মধ্যে সম্প্রতি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দেখা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপর আঞ্চলিক সংঘাত এড়াতে তৎপরতা শুরু করেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এবার আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী শুক্রবার ইস্তানবুলে আলোচনায় বসতে পারে এই দুই দেশ, যেখানে উপস্থিত থাকবেন ইরান ও যুক্তরাষ্ট্রসহ কাতার, মিশর, সৌদি আরব, আমিরাত ও ওমানের উচ্চপদস্থ প্রতিনিধিরা। 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরান পরমাণু ইস্যুতে কিছুটা নমনীয়তা দেখাতে পারে। তারা জিরো এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের বিষয়ে একটি কনসোর্টিয়াম চুক্তিতে আসার কথা ভাবছে। এর বিনিময়ে তারা ইরানের ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বরফ গললেও ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন দেওয়ার ইস্যুগুলো এখনও বড় বাধা হিসেবে রয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এই বিষয়গুলোতে কঠোর শর্ত দিচ্ছে, যা ইরান এখনও পুরোপুরি মেনে নেয়নি। তবে ইউরেনিয়াম নিয়ে চুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে তুলে দেব না। এ ধরনের গুঞ্জন স্রেফ গুজব। তেহরান কখনোই ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা বা চুক্তি করবে না। এনবিসি নিউজের এক বিশ্লেষণে বলা হয়, ট্রাম্প প্রশাসন মূলত একটি নতুন চুক্তি চায়, যেটি আরও বেশি কঠোর হবে, যেখানে শুধু পারমাণবিক বিষয় নয়, বরং ইরানের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রভাবও অন্তর্ভুক্ত থাকবে। কূটনৈতিক এই অচলাবস্থা কাটানোর জন্য তৃতীয় কোনো পক্ষ সফল মধ্যস্থতা করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষমেশ নতি স্বীকার করতেই হলো। রাশিয়া থেকে তেল কেনা বন্ধের শর্তে দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে ওয়াশিংটন। এতে ভারতের পণ্যে মার্কিন শুল্ক 25 থেকে নামবে 18%। মোদীর সঙ্গে ফোনালাপের পর এই সুখবর দিয়েছেন ট্রাম্প। রাশিয়াকে চাপে ফেলতেই কি ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করছেন ট্রাম্প? বিকল্প কোন দেশ থেকে তেল কেনার শর্ত মানতে হবে দিল্লিকে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সকালের বন্ধু, রাতের শত্রু, এই নীতিতে ব্যাপকভাবে আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেই ভারতকে শুল্ক বন্যায় ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, এবার সেই ভারতকে শুল্ক মওকুফ করে কাছে টেনে নেওয়ার বার্তা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্যতম ভালো বন্ধু বলে সম্বোধন করে বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্পর্ক জোরালো করার প্রতিশ্রুতিও দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে আলোচনার পর সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 25% থেকে কমিয়ে 18% নামানো হবে। কেন হঠাৎ এতটা নরম হলেন প্রেসিডেন্ট ট্রাম্প?
কোনো স্বার্থ ছাড়াই কি ভারতের সাথে সম্পর্ক জোরালো করার পথে হাঁটছেন তিনি? দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যেন স্বার্থ ছাড়া এক পা সামনে যেতে আগ্রহী না। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর বেশ কয়েকবার চটেছেন তিনি। ব্যাপক হারে শুল্ক প্রয়োগও করেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু কিছুতেই তেল কেনা বন্ধ করছিল না ভারত। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে দিল্লি। রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে এমনটি বলে আশ্বস্ত করেছেন। তাতেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি জোরালো হয়েছে। নতুন চুক্তির আওতায় আগামী দিনে $500 বিলিয়ন বেশি মূল্যের মার্কিন পণ্য কিনতে প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এসব পণ্যের মধ্যে থাকবে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা। ট্রাম্পের মতে এই সমঝোতা কেবল বাণিজ্যই নয়, বৈশ্বিক সংঘাত নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমিয়ে আনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক নন ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দুই দেশের মধ্যে আলোচনায় বাণিজ্যের পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ভবিষ্যতে রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা থেকে তেল কিনবে ভারত। এদিকে এক প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে চুক্তির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। মোদী বলেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে তা উভয় দেশের জনগণের জন্যই সুফল বয়ে আনবে। বিশ্লেষকরা বলছেন, ভারত রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক হার কমানোর প্রতিশ্রুতি খুব বেশি দিন টেকার সম্ভাবনা নেই। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে মানুষের মনোজগৎ আর সহ্যের সীমায় তোলপাড় ফেলে দিয়েছে জেফ্রি এপস্টেইনের অকথ্য কুকর্মের নজিরবিহীন তালিকা। তাকে নিয়ে চলছে বিতর্ক, বাড়ছে কৌতূহল। আগ্রহীরা হাতড়ে ফিরছেন ভয়ঙ্কর এই যৌন অপরাধীর অন্ধকার দুনিয়ার বিকৃত কাণ্ডকীর্তির খদ্দের আর ভুক্তভোগীর তালিকা। জানতে চাচ্ছেন এই যৌন সন্ত্রাসীর বিলাসী জীবন, ক্ষমতাবানদের নেটওয়ার্ক আর কারাগারে তার রহস্যজনক মৃত্যুর ধামাচাপা দেয়া তথ্য। স্কুলের সাদাসিধে শিক্ষক থেকে কিভাবে এতটা কুখ্যাত অপরাধী হয়ে উঠলেন অ্যাপস্টেইন? প্রভাবশালী নেতা, রাজপরিবার, ধনকুবের আর ব্যবসায়ীদের ঘনিষ্ঠজন হয়েছেন কোন কৌশলে? হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সামান্য এক স্কুল শিক্ষক থেকে অন্ধকার সাম্রাজ্যের মালিক হয়ে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। তার এই উত্থান নিয়ে রহস্যের কোনো কুল কিনারা নেই। কিভাবে সারা দুনিয়ার প্রভাবশালী রাজনীতিক, রাজপরিবার, ধনকুবের, ব্যবসায়ীদের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন একজন মানুষ, সব মিলিয়ে তাকে নিয়ে ব্যাপক কৌতূহল কাজ করছে। সবারই জানতে চাওয়া, কে এই কুখ্যাত এপস্টেইন? এ নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদন বলছে, ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে দ্রুত নিজেকে ধনকুবের হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন জেফ্রি এপস্টেইন। শুধু অর্থ সম্পদই নয়, সামাজিক প্রভাব, প্রতিপত্তি ও দুনিয়া জোড়া ক্ষমতার বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের জেলখানায় বিচার চলাকালীন রহস্যজনকভাবে তার মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি শিশু কিশোরী পাচার, যৌন নিপীড়ন এবং বিশাল এক যৌন চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত ছিলেন। এপস্টেইনের উত্থান রূপকথার মতো। 1970-এর দশকের মাঝামাঝি সময়ে নিউ ইয়র্কের একটি বেসরকারি স্কুলে গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। নিজে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে শুরু করলেও স্নাতক শেষ করতে পারেননি এপস্টেইন। যা হোক, ওই স্কুলেরই এক শিক্ষার্থীর অভিভাবক এপস্টেইনের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টিয়ার্নসের এক অংশীদারের সঙ্গে এপস্টেইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। 4 বছরের মধ্যেই সাফল্যে ভর দিয়ে এপস্টেইন নিজেও ওই ব্যাংকের অংশীদার হন। এরপর 1982 সাল নাগাদ নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন তিনি। এর পরপরই সাফল্য দেখা দিতে শুরু করে। নিজ প্রতিষ্ঠানে গ্রাহকদের $1 বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনার জেরে দ্রুত ধনকুবেরে পরিণত হন তিনি। নিউ ইয়র্ক, ফ্লোরিডা ও নিউ মেক্সিকোতে গড়ে তোলেন বিলাসবহুল প্রাসাদ ও ব্যক্তিগত দ্বীপ। এ সময়ই ক্ষমতা ও ভোগবিলাসে মত্ত হতে তারকা, শিল্পী ও রাজনীতিকদের সঙ্গে সামাজিকভাবে মিশতে শুরু করেন তিনি।
এপস্টাইনের বন্ধু-বান্ধবের তালিকা বিস্ময়কর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, বিল গেটস, ইলন মাস্ক সহ কে ছিল না তার বন্ধু, সেটাই প্রশ্ন। সবার সাথে ঘনিষ্ঠ যোগাযোগও ছিল তার, যদিও ট্রাম্প পরবর্তীতে এপস্টাইন থেকে দূরে সরে আসার দাবি করেন। প্রিন্স অ্যান্ড্রু এপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে দীর্ঘকাল বিতর্কের মুখোমুখি হন এবং 2025 সালে রাজকীয় উপাধি হারান। বিবিসি বলছে, এপস্টাইন ব্যক্তিগত জীবনকে গোপন রাখার চেষ্টা করতেন। সামাজিক অনুষ্ঠান বা রেস্তোরাঁর পার্টি তিনি এসব এড়িয়ে চলতেন বলে কথিত আছে। নিজেকে রহস্যে মুড়েই যৌন পাচার ও শিশু কিশোরীদের ওপর যৌন নিপীড়ন চালাতেন তিনি। 2005 সালেই এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে পুলিশি তদন্ত শুরু হয়েছিল এপস্টাইনের বিরুদ্ধে। তবে নিজের প্রভাব কাজে লাগিয়ে 2008 সালে তিনি বিতর্কিত একটি আইনি সমঝোতার মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বেঁচে যান। এরপর 2019 সালে যৌন অপরাধের অভিযোগে পুনরায় গ্রেফতার হন, কিন্তু বিচার চলাকালেই কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় তার, যদিও এটিকে আত্মহত্যা বলা হয়। তবে মৃত্যুতেও শেষ হয়নি এপস্টাইনের কেলেঙ্কারি, বরং তার মৃত্যুর পরই বেরিয়ে আসতে থাকে শতাব্দীর ভয়াবহ এক অন্ধকার দুনিয়ার কথা। কেবল নিজের লালসা মেটাতেই তিনি শিশু কিশোরীদের শিকার করতেন তা নয়, তাদের সরবরাহও করতেন সারা দুনিয়ার প্রভাবশালীদের কাছে। ভয়াবহ এই কাজে এপস্টাইনের ডান হাত ছিল তার প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েল। এপস্টাইনের সাথে সাথে তাকেও বিচারের মুখোমুখি করা হয়। অভিযোগ ছিল কম বয়সীদের যৌনকর্মে বাধ্য করতে তিনি এপস্টাইনকে সহযোগিতা করতেন। তিনি প্রলোভন দেখিয়ে কম বয়সী মেয়েদের যৌনকর্মের জন্য প্রস্তুত করে তুলতেন। অক্সফোর্ডে পড়াশোনা করা গিলেন ম্যাক্সওয়েল তার বহু ধনী ও ক্ষমতাধর বন্ধুদের সঙ্গে এপস্টাইনের পরিচয় করিয়ে দিয়েছিলেন। এর মধ্যে বিল ক্লিন্টন ও অ্যান্ড্রুও ছিলেন। তিনি আদালতে স্বীকার করেন যে এপস্টাইনের সঙ্গে পরিচয় তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। 2021 সালে কিশোরীদের পাচার ও প্ররোচিত করার অভিযোগে তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে 60 বছর বয়সী গিলেন ম্যাক্সওয়েলকে হয়তো জীবনের বাকিটা সময় কারাগারেই কাটাতে হবে। অর্থ, ক্ষমতা, কুখ্যাতি আর অন্ধকার সব মিলিয়ে আধুনিক দুনিয়ার ভয়াবহ এক অধ্যায় হয়ে থাকবে জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারি। আর মৃত্যুর পরও বহুকাল তার কাছ থেকে সুবিধা নেয়া প্রভাবশালীদের তাড়া করে ফিরবে এপস্টাইনের প্রেতাত্মা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন ফাইলে নাম থাকায় অবশেষে আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন। তারা ব্যাখ্যা দেবেন অ্যাপস্টেইনের সঙ্গে পরিচয় আর সম্পর্কের বিষয়। এর আগে কংগ্রেসের নির্দেশ অমান্য করে আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করেছিলেন এই দম্পতি। বিতর্কিত ওই নথিতে নাম আসা সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে কংগ্রেসের এই তদন্তে সহযোগিতা করতে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিস্তারিত সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। আমেরিকার বিকৃত মাথার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নানা অপরাধের তালিকায় নাম রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টনের। এটা নতুন কোনো তথ্য নয়, নতুন হলো এবার এ বিষয়ে আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তারা। সাক্ষ্য দিতে মার্কিন কংগ্রেস আগে থেকেই বারবার তাগিদ দিলেও তোয়াক্কা করছিলেন না এই দম্পতি। তবে এবার 30 লাখ নথি প্রকাশ আর এ নিয়ে গোটা বিশ্বে ব্যাপক তোলপাড়ের পর বদনাম থেকে গা বাঁচাতে আদালতে যেতে রাজি হয়েছেন ক্লিন্টন দম্পতি। তবে প্রশ্ন উঠেছে, সত্যি কি নিজেদের সম্মান বাঁচাতে পারবেন তারা? 3 থেকে 12 বছরের ছোট ছোট মেয়ে আর তরুণীদের ধর্ষণ, হত্যা আর তাদের শরীরের অংশ নিয়ে স্যুপ খাওয়ার মতো বিভৎস ঘটনায় কি বিকৃত অ্যাপস্টেইনের সাথে তারা জড়িত ছিল না? এটা কি প্রমাণ করতে পারবেন বিল ক্লিন্টন? মনিকা লিউনেস্কির সাথে যৌন কেলেঙ্কারির বিষয়টিও তো একসময় অস্বীকার করেছিলেন বিল ক্লিন্টন, পরে যা সত্যি বলে প্রমাণ হয়েছিল। এবারও কি শিশুকন্যা ধর্ষণে জড়িত থাকার প্রমাণ সামনে আসবে বিল ক্লিন্টনের বিরুদ্ধে? এমন প্রশ্ন উঠেছে। গেল বছরের মাঝামাঝিতে নতুন করে আলোচনায় আসে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ফাইল। সেখানে বেশ কয়েকবার উঠে আসে যুক্তরাষ্ট্রের 42তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম। প্রকাশ পায় বান্ধবীদের সাথে সাবেক প্রেসিডেন্টের বেশ কিছু ছবিও। এরপর থেকেই জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি পড়েন ক্লিন্টন। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বেশ কয়েকবার বিল ও তার স্ত্রী হিলারি ক্লিন্টনকে তলব করে মার্কিন কংগ্রেস। কিন্তু কংগ্রেসের সেই ডাকে সাড়া দিতে নারাজ ছিলেন এই দম্পতি।
দাবি করে আসছিলেন অ্যাবস্টেইনের বিষয়ে তাদের কাছে সীমিত কিছু তথ্য ছিল, যা তারা এরই মধ্যে কংগ্রেসকে জানিয়েছেন। এরপরেই কংগ্রেস অবমাননার অভিযোগে তাদের ফৌজদারি শাস্তির মুখোমুখি করার পক্ষে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কংগ্রেসে ভোট গ্রহণের মাত্র কয়েকদিন আগে নিজেদের সিদ্ধান্ত বদলালেন তারা। মার্কিন হাউস স্পিকার মাইক জনসন সাবেক প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে কংগ্রেসের ভোটাভুটি বাতিল করা হবে কিনা এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বিল ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্পের মতো শুধু আমেরিকার রাষ্ট্রপ্রধানরাই নয়, অ্যাবস্টেইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ব্রিটিশদেরও। এরই মধ্যে অ্যাবস্টেইনের প্রাসাদে যাওয়া ও নারী কেলেঙ্কারিতে জড়িত থাকায় প্রিন্স উপাধি ও রাজপুত্র হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা হারিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এবার আরও বেশি চাপের মুখে পড়েছেন তিনি। জেফ্রি অ্যাবস্টেইনের অপরাধের তদন্তে মার্কিন কংগ্রেসকে সহায়তা করতে অ্যান্ড্রু মাউন্টব্যাটেনকে পরামর্শ দিয়েছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া অ্যাবস্টেইনের সাথে সম্পর্ক থাকার কারণে এরই মধ্যে পদত্যাগ করেছেন ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য লর্ড ম্যাডেলসন। এবার তার বিরুদ্ধে জেফ্রি অ্যাবস্টেইনের কাছে যুক্তরাজ্যের গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্তও শুরু হয়েছে। আর এদিকে জেফ্রি অ্যাবস্টেইন ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসার পরেও চুপ গদি মিডিয়া। তবে ভারতের জন্য সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যের ওপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করার ঘোষণা দিয়েছেন। জেফ্রি অ্যাবস্টেইনের ফাইলে মোদির নাম প্রকাশের পর ট্রাম্পের এমন ঘোষণা আসলেও ট্রাম্পের দাবি রাশিয়ার তেল না কেনার সিদ্ধান্ত নেয় ভারতের পণ্যের ওপর শুল্ক কমানো হচ্ছে। তবে ভারত রাশিয়ার তেল কিনবে না এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। তবে সবকিছুর পরও একটি ধোঁয়াশা কাটছে না। এখনো মেলেনি কিছু প্রশ্নের উত্তর। সাধারণ স্কুল শিক্ষক অ্যাবস্টেইনকে কুখ্যাত যৌন অপরাধী অ্যাবস্টেইন কে বানালো? কারা তাকে মদত দিত, অর্থ দিত? কেন তার আত্মহত্যা নিয়ে প্রশ্ন উঠেছে? কেন বলা হচ্ছে সেটি আত্মহত্যা নয়, হত্যা? আর কেন এই সময়ে সব নথি প্রকাশ পেল? এসব প্রমাণ দিয়ে কি রাষ্ট্রপ্রধান ধনকুবেরদের ব্ল্যাকমেইল করা হতো? উত্তরগুলো হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। দেশে দেশে মাসব্যাপী সিয়াম সাধনা আর ইফতার সাহরির পরিকল্পনা প্রস্তুতি চললেও পূর্ব জেরুজালেমের পরিস্থিতি ভিন্ন। দখলদার ইসরায়েলি বাহিনীর চাপে অনেক ফিলিস্তিনি পরিবারের চলছে ঘর ছাড়ার তোড়জোড়। উচ্ছেদ অভিযান চলছে আল আকসা মসজিদের আশেপাশের সিলওয়ান এলাকায়। এমন বাস্তবতায় সুস্থিরে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বান্দেগীর প্রশ্নে অনিশ্চয়তার অথৈ সাগরে পড়েছেন শত শত ফিলিস্তিনি পরিবার। কেন আর কোন উদ্দেশ্যে এই উচ্ছেদ অভিযান? এটি কিভাবে বদলে দিচ্ছে পূর্ব জেরুজালেমের মানচিত্র? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান, অথচ এর আগেই আল আকসা সহ পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ কার্যক্রম নতুন মাত্রায় নিয়ে গেছে দখলদার ইসরায়েল। বিশেষ করে আল আকসা মসজিদের কাছাকাছি সিলওয়ান এলাকা এখন এক ভয়াবহ আতঙ্কের নাম। প্রতিদিনই সেখানে নতুন নতুন উচ্ছেদ নোটিশ, ঘরবাড়িতে ইসরায়েলি পতাকা, নিরাপত্তা ক্যামেরা আর বসতি স্থাপনকারীদের উপস্থিতি স্থানীয় ফিলিস্তিনি পরিবারগুলোর জীবনে ভয় আর অনিশ্চয়তা তৈরি করেছে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী সিলওয়ানের বাসিন্দা কায়েদ রাজাবি ও তার প্রতিবেশীদের হাতে তুলে দেওয়া হয়েছে উচ্ছেদের আদেশ। ইসরায়েলের সুপ্রিম কোর্টের নির্দেশে রমজানের পরপরই তাদের ঘর ছাড়তে বলা হয়েছে। রাজাবির পরিবার 1967 সাল থেকে এই এলাকায় বসবাস করছে এবং তিনি জানান তারা একসময় একজন জর্ডানিয়ান কর্মকর্তার কাছ থেকে এই জমি কিনেছিলেন। অথচ এখন বলা হচ্ছে এই জমি নাকি 1929 সালের আগে ইয়েমেনি ইহুদিদের ছিল, আর সেই পুরনো মালিকানা ফিরিয়ে দেওয়ার যুক্তিতেই চালানো হচ্ছে উচ্ছেদ। রাজাবি বলেন তাকে এবং তার প্রতিবেশীদের ঘর ছাড়তে রাজি করতে বিপুল অঙ্কের টাকা প্রস্তাব করা হয়েছে, এমনকি একটি ফাঁকা চেকও দেওয়া হয়েছিল। নিজেই দাম লিখতে বলা হয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি এক মুঠো মাটিও বিক্রি করব না। শহীদদের রক্তে ভেজা এই জমি আমরা ছাড়ব না। অন্যদিকে বসতি স্থাপনকারী সংগঠন আতেরেত কুহানিমের নির্বাহী পরিচালক ড্যানিয়েল লুরিয়া দাবি করেছেন সিলওয়ানের ফিলিস্তিনিরা অবৈধ দখলদার এবং এই উচ্ছেদ আসলে একটি ঐতিহাসিক অন্যায় সংশোধন।
রয়টার্সে প্রকাশিত তার বক্তব্যে বলা হয়, ইয়েমেনি ইহুদিরা একসময় এখানে বসবাস করতেন এবং এখন সেই জমিতে ফিরে আসা জায়নিস্ট আন্দোলনের স্বাভাবিক অংশ। তবে ফিলিস্তিনিদের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে পূর্ব জেরুজালেমে এই উচ্ছেদ ও ঘরবাড়ি ধ্বংসের পেছনে মূল উদ্দেশ্য হল জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেয়া, অর্থাৎ মসজিদ আল আকসার আশপাশের ফিলিস্তিনি সংখ্যাগরিষ্ঠ এলাকাকে ধীরে ধীরে ইহুদি বসতি এলাকায় রূপান্তর করা। বিশ্লেষকদের মতে এটি কেবল জমি দখল নয়, বরং পুরো একটি জনগোষ্ঠীকে তাদের ঐতিহাসিক এলাকা থেকে সরিয়ে দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে উল্লেখ করা হয়, পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের ঝুঁকিতে রয়েছেন। অনেকেই বলছেন তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন এই প্রশ্নের কোনো উত্তর নেই। ভূমি নিবন্ধন ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমেও ফিলিস্তিনিদের মালিকানা দুর্বল করে দেয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বড় আকারের উচ্ছেদের পথ তৈরি করেছে। সিলওয়ান শুধু একটি আবাসিক এলাকা নয়, এটি আল আকসা মসজিদের খুব কাছেই অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। এই এলাকাকে ঘিরে উচ্ছেদ, বসতি স্থাপন এবং নিরাপত্তা অভিযানের ফলে উত্তেজনা আরও বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যদি পরিবারগুলো ঘর ছাড়তে অস্বীকৃতি জানায়, তাহলে সশস্ত্র পুলিশ গিয়ে জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালায় এবং বুলডোজার দিয়ে ঘর ভেঙে ফেলা হয়। আজকের বাস্তবতায় কায়েদ রাজাবির মতো শত শত পরিবার জানে না তারা কোথায় যাবে। জেরুজালেমে বাড়ি ভাড়া আকাশচুম্বী, অগ্রিম টাকা ছাড়া ঘর পাওয়া যায় না। পূর্ব জেরুজালেমে চলমান এই উচ্ছেদ শুধু ঘরবাড়ি হারানোর গল্প নয়, এটি একটি জাতির ভবিষ্যৎ, পরিচয় এবং অস্তিত্বের লড়াইয়ের প্রতিচ্ছবি। সাধারণ মানুষের চোখে এটি রাজনীতি নয়, এটি বেঁচে থাকার সংগ্রাম, নিজের মাটিতে টিকে থাকার শেষ চেষ্টা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মহান আল্লাহর বাণীর শৈল্পিক উপস্থাপনায় গর্ব করার মতো কীর্তি গড়েছেন ইরাকের ক্যালিগ্রাফার আলী জামান। তার দাবি, হাতে লেখা বিশ্বের সবথেকে বড় আল কোরআনের কপি এটি, যা লেখা হয়েছে ৩০২টি বিশাল স্ক্রলে। এটি রাখা আছে ইস্তাম্বুলে মিহরিমাহ সুলতান মসজিদে। প্রতিটি আয়াত সুনিপুণ শিল্পের ছোঁয়ায় তুলে ধরার কর্মযোগ্য পরিণতিতে নিতে লেগে যায় অর্ধযুগ। ক্যালিগ্রাফি ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় বিশেষ পদ্ধতিতে তৈরি ভিন্ন এক কাগজ। কেমন ছিল হাতে লেখা আল কোরআন রচনার দীর্ঘ প্রক্রিয়া? ইবাদত আর শিল্পের অনন্য এই কীর্তি নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। একটু একটু করে হাতে লিখে টানা ৬ বছরের সাধনায় লিখে ফেলেছেন পবিত্র কোরআন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হতো আলী জামানের দিন। সন্ধ্যা নামা পর্যন্ত একটানা করতেন সাধনা, আর এভাবেই ৩০২টি দ্বিমুখী পাতা লিখেছেন তিনি। জানা গেছে, তুরস্কের ইস্তাম্বুলে ঐতিহাসিক মিহরিমাহ সুলতান মসজিদের একটি ছোট্ট ক্যামেরায় বসে নিঃশব্দে তুলি চালিয়েছেন ইরাকি ক্যালিগ্রাফার আলী জামান। লক্ষ্য ছিল একটাই, পবিত্র কোরআনের একটি অনন্য অতুলনীয় পাণ্ডুলিপি রচনা করা। দীর্ঘ ৬ বছরের শ্রম, ধৈর্য আর শৈল্পিক নিষ্ঠার পর অবশেষে শেষ হয়েছে সেই মহৎ কাজ। ৫৪ বছর বয়সী আলী জামানের হাতে লেখা এই বিশাল কোরআন এখন সংরক্ষিত আছে মিহরিমাহ সুলতান মসজিদেই। পাণ্ডুলিপিটির বিশালত্ব যে কাউকে বিস্মিত করবে। এতে রয়েছে ৩০২টি দ্বিমুখী স্কল বা পাতা। প্রতিটি পাতার দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ১.৫ মিটার। একটি পাতা খুললে যেন চোখের সামনে ভেসে ওঠে ইতিহাস ও ইবাদতের সম্মিলন। এই বিশাল কর্মযজ্ঞে ব্যবহার করা হয়নি কোনো সাধারণ কাগজ। ডিমের সাদা অংশ, ভুট্টার আটা ও ফিটকিরির বিশেষ মিশ্রণে তৈরি হয়েছে একটি টেকসই কাগজ, যাতে সময়ের সঙ্গে সঙ্গে অক্ষরের সৌন্দর্য নষ্ট না হয়। ১২ বছর বয়স থেকে ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসার জন্ম নেয় আলী জামানের। ইরাকের সুলাইমানিয়া প্রদেশের বাসিন্দা তিনি। তবে ইসলামী ক্যালিগ্রাফি ও হস্তশিল্পের বিশেষ কদরের কারণে ২০১৭ সালে পরিবারসহ পাড়ি জমান তুরস্কের ইস্তাম্বুলে। আলী জামানের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআন, যদিও এখনও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।
এর আগে 2025 সালের মার্চে সৌদি আরবের মক্কার অলি কোরআন মিউজিয়ামে সংরক্ষিত একটি কোরআনকে বিশ্বের বৃহত্তম ছাপানো কোরআন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তবে হাতে লেখা হওয়ার কারণে আলীজামানের এই শিল্পকর্মের গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে। বর্তমানে এই বিশাল পাণ্ডুলিপিটি ধুলাবালি ও আর্দ্রতা থেকে রক্ষা করতে বিশেষ আবরণে সংরক্ষণ করা হয়েছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।